দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রা থেকে আমি প্রণব সাহু স্বাগত জানাচ্ছি এবং আজকে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটে খবর দেখছেন এবং স্ক্রলে একটি খবর আপনাদের সবারই দৃষ্টি চোখে পড়েছে যে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনীয় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই বিষয়গুলোর যেন অনেক বেশি প্রচারণা হয় এবং সেই ধারাবাহিকতায় যেন মোবাইল কোড বসে ব্যবহার হয় সেগুলোর ব্যাপারে কিন্তু বিশেষ করে একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গেল মাসে অর্থাৎ 21শে জুলাই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু অতি সাম্প্রতিক কোরবানি ঈদের পর স্বাস্থ্যবিধি না মানা এবং কোভিডের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এবং মাস্ক না পরা সেটি নিয়ে কিন্তু অনেকেই শঙ্কিত একটা পরিস্থিতি দেখছি। তো সব কিছু মিলে আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম রেখেছি মাস্ক আছে, ব্যবহার নেই। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। সাবেক মুখ্য সচিব ও ক্লাইমেট ভার্নারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ স্যারকে আমরা পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম র্যাবের, তাকে আমরা পেয়েছি এবং পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ গাজীপুরের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং তাকে আমরা পেয়েছি। এবং জানিয়ে রাখতে চাই যে এই কার্যক্রমগুলো নানাভাবে পরিচালনা করে আসছিলেন, যে সাধারণ মানুষকে মাস্ক দেওয়া, উদ্বুদ্ধ করা, প্রচারণা, সেই পরিস্থিতিটি কী এবং এটি নিউজেরও নিয়মিত আয়োজন এই বিষয়গুলো ছিল যে জনগণকে মাস্ক সরবরাহ করা, উদ্বুদ্ধ করা, প্রচারণা করা, সেই বিষয়টিতেও ছিল। সব কিছু মিলে আমরা অনুষ্ঠান শুরু করব। তার আগে আমার সহকর্মী আরিফ জামালের একটি প্রতিবেদন দেখে আমরা শুরু করছি। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা বা মাস্কের বিকল্প নেই, এমন উপলব্ধির পর গত 21 জুলাই পরিপত্র জারি করে সরকার, যাতে বলা হয় মাস্ক না পরে বাইরে বের হওয়া যাবে না। তবে সরকারের নানা প্রচার আর সতর্কবার্তার পরেও মাস্ক পরতে অনেকের ভেতর একটা অনীহা। হাটবাজার বা মানুষের ভিড় হয় এমন জায়গাতেও উদাসীনতা মাস্ক নিয়ে। এমন বাস্তবতায় বাংলাদেশে করোনাকাল 5 মাস পার হওয়ার পর আরো কঠোর হচ্ছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেই নির্দেশনাই আসে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। করোনার স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের সচেতনতা কমে গেছে বলে অসন্তোষ প্রকাশ করা হয়। জেনারেল আলোচনা হচ্ছে যে মানুষকে অন্তত সচেতন থাকতে হবে। আরও এর মধ্যে দেখা গেছে যে অনেক মানুষের মধ্যে সচেতনতা একটু কমে গেছে। সেজন্য এগুলোকে আর একটু প্রমোশন ক্যাম্পেইনে নিয়ে আসা এবং যথাসম্ভব যদি কোনো ক্ষেত্রে মোবাইল কোড করা যায়, এগুলো নিয়ে কালকেও আমরা সচিব কমিটিতেও এগুলো নিয়ে আলাপ আলোচনা করে ডিরেক্টিভ দিয়ে দিচ্ছি এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনকেও আমরা বলে দিচ্ছি। জনগণকে সতর্ক করতে মোবাইল কোর্টের তথ্য বেশি করে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। বিশেষ করে কালকে তথ্য মন্ত্রণালয়কে আরও ম্যাসিভ প্রচারের জন্য বলা হয়েছে। মোবাইল কোড করার ক্ষেত্রে যদি এরকম পানিশমেন্ট দেওয়া হয় তাহলে জিনিসটা প্রচার করার জন্য, যে আজকে মাস্ক না পরার জন্য বা সেফটি মেজার না নেওয়ার জন্য এতগুলো লোককে বাসে বা বাজারে বা লঞ্চে ফোন করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এগুলো যদি প্রচারে যায় তাহলে মানুষও সহযোগিতা, আপনার পকেটে থাকে, বাট হি ডাজ নট উইয়ার ইট। মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘস্থায়ী বন্যা হলে তা মোকাবিলা ও পুনর্বাসনে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সতর্ক করলেন যে ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু একটা লং টাইমে একটা প্রিভেল করার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। আমরা আরিফ জামালের প্রতিবেদনটি দেখলাম এবং আমরা যেমনটা বলছিলাম আমাদের সঙ্গে আবুল কালাম আজাদ স্যার আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে কথা বলছিলাম স্যার, এটি কিন্তু আমাদের এটি নিউজের অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে মাস্ক করাটা বাধ্যতামূলক করা চীন, তাইওয়ান, হংকং এরা কিন্তু সেটি করেছে, কানাডাও করেছে এবং তার ধারাবাহিকতায় আমরা জানি যে 21শে জুলাই বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মানার বিষয়টি সে সময়ে কোরবানিটি খুব কাছে ছিল, সেটি নিয়ে একটা অন্য রকমের পরিস্থিতি ছিল। এখন কিন্তু সব কিছু মিলে যেমন প্রচারণার দরকার আছে এবং বাধ্যতা করার ব্যাপারটা, আবার মোবাইল কোর্টের কথাও কিন্তু বলা হয়েছে, আবার স্বাস্থ্যবিধি মানার কথাও কিন্তু হয়েছে। স্যার, বিষয়টি কিভাবে দেখেন? আজাদ স্যার। প্রণব সাহা, আপনাকে ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজকে এখানে কথা হচ্ছে। আমি শুরুতে এই আগস্ট মাসে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে 15ই আগস্টে অন্য যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাস্ক আছে, মাস্ক নাই,
আহ, এখন ধরেন যে এই প্রতিবেদনও আমরা দেখলাম, আমরা মন্ত্রিপরিষদ সচিব যে প্রেস ব্রিফিং করলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাটি জানালেন, সবই ঠিক আছে। এটি সরকারি নির্দেশনা। সরকারি নির্দেশনা, সরকার বাস্তবায়নের পদক্ষেপ কি কি নিয়েছে এটাও কিন্তু এখানে আসছে। কিন্তু মূল যে কাজটি সঙ্গে সঙ্গে করা দরকার সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন। এটি সরকার এটি বিধিমালা করে দিয়েছেন, সরকার মোবাইল কোর্ট করবেন, সরকারি কর্মকর্তারা এটার প্রচার প্রচারণা চালাবেন, কিন্তু যারা সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, আমাদের বিভিন্ন এনজিও, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বিভিন্ন যুব প্রতিষ্ঠান, আমাদের শিক্ষক মন্ডলী, আমরা কি করব? আপনারা দেখবেন যে 21শে জুলাই তারিখে যে সার্কুলারটি এসছে, এখানে মানে প্রত্যেকটি বিষয়কে ধরে ধরে এক লাইনেই বলে দিতে পারতো যে সকলকে জনসমক্ষে আসলে মাস্ক পরতে হবে, তা কিন্তু করেনি। একদম স্পেসিফিক্যালি দোকান, বাস, লঞ্চ, মানে প্রত্যেকটা আইটেম ধরে ধরে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে গভর্নমেন্ট খুব ক্যাটাগরিক্যালি স্পেসিফিক্যালি চান যে প্রত্যেকে এটাতে মাস্ক পরুন। এখন এই ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের অংশগ্রহণ কিন্তু লাগবে। শুধুমাত্র মোবাইল কোর্ট, শুধুমাত্র সরকারি প্রচারণা এটি দিয়ে হবে না। আপনারা দেখেছেন, আপনাদের অনেকগুলো রিপোর্টে, আপনাদের চ্যানেল সহ অনেক চ্যানেলেও দেখেছি যে প্রায়শ মফস্বলে, গ্রামে এই সচেতনতা অনেক কম। এই বিষয়টা আমি মনে করি যে প্রত্যেকটি সংগঠন থেকে, সরকারের পাশাপাশি, যেমন ধরেন যে এখন আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের তো কোনো কাজ নাই, তো তাদেরকে কি ইনভলভ করতে পারি না আমরা? যে আপনি তো এখন টিচিং করছেন না, যে ফর্মেই হোক বেতন, সরকারি কর্মকর্তা যারা তারা বেতন পাবেন, প্রাইভেট সেক্টর কিছু সমস্যা আছে, কিন্তু প্রত্যেককে যদি আমরা আহ্বান জানাই যে আপনি এই প্রচারের কাজে লাগেন, এই মাস্ক পরা। একটা জিনিস খেয়াল করেন, দায়িত্ব কিন্তু প্রত্যেকের। আমি রিক্সায় উঠবো, রিক্সাওয়ালার দায়িত্ব আমাকে জিজ্ঞেস করা যে ভাই আপনি মাস্ক না পরলে তো আমার বিপদ। আমার দায়িত্ব হচ্ছে আমি রিক্সা যিনি চালাবেন তাকে বলা। একইভাবে বাস চালক, বাসের প্যাসেঞ্জার, ট্রেন চালক, ট্রেনের প্যাসেঞ্জার, অফিসে যাচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে এটা কিন্তু মানে পরস্পরের রেসপন্সিবিলিটি। এই কথাটা মনে রেখে যদি আমরা এগোই তাহলে কাজটা খুব সহজ হবে। আমি এই পর্যায়ে থামছি। জি স্যার, আমি আবার আসবো আপনার কাছে। আমার সঙ্গে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে আমরা পেয়েছি এবং আগেই আমরা স্যারের পরিচয়টি বলেছি, আবারও বলছি, সভাপতি কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। স্যার সেটিকে দেখছেন, কাজ করছেন, এবং স্যারদের পক্ষ থেকে, অর্থাৎ ওই কমিটির পক্ষ হয়ে স্যার এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছেন যে অন্তত মাস্ক পরাটা যেন বাধ্যতামূলক হয়। পরবর্তীতে 21শে জুলাই আমরা দেখেছি সেই পরিপত্রটি জারি হয়েছে, এবং আজকে ক্যাবিনেট মিটিংয়ে যেটি হয়েছে যে মাস্ক, সামাজিক দূরত্ব প্লাস আমাদের ব্যাপক একটা প্রচারণের কথা কিন্তু আমরা বলছি। এবং এটি একটি দিক। আবার আরেকটি দিক স্যার, আমি শুধু একটু ধরিয়ে রাখতে চাই যে আপনার অনুভূতি এর কথার চাইতেও জরুরি কথা হচ্ছে এটি নিয়ে শুরু থেকেই আপনারা বলছিলেন, প্রতিক্রিয়া তো আমি আপনার কাছ থেকে জানতেই পারি, কিন্তু আবার আজকের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে যে ৭৭.৭% করোনার বেড হাসপাতালগুলোতে ফাঁকা যাচ্ছে, যে লোকজন হাসপাতালে যাচ্ছে না। কি কারণ? দুটি নিয়ে কি বলবেন শহীদুল্লাহ স্যার? প্রথমটা যেটা বলবো যে আমাদের করোনা মোকাবেলায় শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে একই মানে আমাদের মেজর বা প্রতিরোধ ব্যবস্থা, সেটি হলো, অনেক সময় থাকে না যে এক একটা দেশের কান্ট্রি কনটেক্সটে এক এক রকম প্রতিরোধ ব্যবস্থা, কিন্তু পার্টিকুলারলি করোনার ব্যাপারে কি আমেরিকা, কি ইউরোপ বা জাপান বা বাংলাদেশ বা ভারত একই মেজর, দ্যাট ইজ ফিজিক্যাল ডিস্টেন্সিং। 2 নম্বর হচ্ছে ঠিক মতো মাস্ক পরা, 3 নম্বর হচ্ছে ঘন ঘন হাত ধোয়া। সেই আলোকে আমরা কিন্তু বারংবার যেটা বলে আসছিলাম, এবং আমি গণমাধ্যমকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে এই একটি বিষয়ে গণমাধ্যম নিরলসভাবে গত 4.5 মাস ধরে কথা বলে এসছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলে এসছে। তাতে যেটা লক্ষ্য করা গেছে যে একটি গ্রুপ যারা সংবেদনশীল এবং যারা নিয়ম কানুন মানার পক্ষে, তারা কিন্তু সেই প্রথম দিন থেকে অদ্যাবধি এই স্বাস্থ্যবিধিটা মেনে চলছে, অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্সিং বলেন, ফেস মাস্ক বলেন। যেমন আমি কখনোই বাসা থেকে বেরোনোর সময় আমার ভুলও হবে না যে আমি ফেস মাস্ক করবো না। তো কিন্তু আবার এট দ্য সেম টাইম
দেখা যাচ্ছে কিছু লোক করছে না বলে আজকে আমরা যেটুকু অর্জন করেছি বা যে জায়গাটায় আছি হয়তো আরো একটু ভালো থাকতে পারতাম। এখন আমরা বলছি যে আমাদের কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে, কেউ কেউ বলছে যে একটু কমছে, বাট পারহ্যাপস আমরা আরো একটু বেটার থাকতাম যদি এইটা না মানে আমরা মেনে চলতাম। তো সেইখানে এখন সরকার প্রধান নিজে যে আজকে ঘোষণাটা দিয়েছেন যে যদি কেউ স্বাস্থ্যবিধি না মানে অথবা যদি কেউ এই মাস্ক না পরে তাহলে তার জন্য শাস্তির বিধান থাকবে, এটি খুবই জরুরি। আমি একটা এক্সাম্পল বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কিছু আমাদের সাথে মেলে না, কিন্তু একটা যেরকম ওরা বলে যে ফ্রিডম অফ পিপল, এবং ফ্লোরিডার থেকে শুরু করে অনেক লোক বলেছিল যে আমার মাস্ক পরা না পরা এটা আমার অধিকার, কিন্তু সেই ফ্লোরিডাতে যখন দ্বিতীয় ওয়েভ আসলো তারা কিন্তু এখন মানে করছে শাস্তিমূলক ব্যবস্থা। আমি শুনেছি একটু আগেও মানে এই আমি পথেই ছিলাম, আই ওয়াজ টকিং টু ওয়ান অফ মাই মানে ফ্রেন্ড যে নাকি ফ্লোরিডা থাকে, বললো যে রীতিমতো এখন ফাইন করছে, জেল জরিমানা চালু হয়েছে ফ্লোরিডার মতো দেশে, তো মানে যা স্টেটে। তো আমার বলার উদ্দেশ্যটা হলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন এইটা যেন আমরা সবাই দেখি যে এটা বাস্তবে প্রয়োগ হচ্ছে, তাহলে অবশ্যই আমরা সামনের দিনগুলোতে এই সংক্রমণ প্রতিরোধে সফল হবো বলে আমি আশা করি। এটা হলো একটি পার্ট। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো যে হাসপাতালে বেড কেন ফাঁকা থাকছে এত, এইটা কিন্তু দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অথচ আজ থেকে যদি আমি 4 মাস পরে যদি রোল ব্যাক করি তাহলে আমাদের সেই গণমাধ্যমের ছবিগুলো যদি দেখি যে রোগীরা এক হাসপাতালে যাচ্ছে ভর্তি হতে পারছে না, আর এক হাসপাতালে যাচ্ছে সেখানে ভর্তি হতে পারছে না, গেটে বসে আছে অথবা পথে মারা গেছে, সেই চিত্রটি এখন নাই। উল্টো মানে শয্যা সংখ্যা খালি। এর মধ্যে কিন্তু কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ সাইড আছে। পজিটিভ হলো যে কিছু তো সংক্রমণের ঊর্ধ্বগতিটা এখন বন্ধ হয়েছে। 2 নম্বর হচ্ছে আমরা সবাই জানি যে যারা সংক্রমিত হবে তাদের 80% থেকেই চিকিৎসা নেবে, 20% এর মধ্যে আবার সবাই যে নেবে তা না, 5% বাদ দেবে, 10 to 15% লাগবে। সেই আলোকে যদি আমরা দেখি যে প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে, তার কতজন ভর্তি হওয়ার কথা, সেই হিসেবে হয়তো সিট কিছু মানে সবগুলো সিট যে ভরা থাকবে এটা আমি মনে করি না। বাট এটাই কি সব উত্তর? আসলে আমার মনে হয় যে না, আমাদের সত্যিকার অর্থে ইয়েস টু ইয়েস এন্ড নো টু নো বলা উচিত। সেটি হলো যে অনেক মানুষই কোনো না কোনো কারণে মনে করে যে হাসপাতালে আমি যতক্ষণ না পারি ভর্তি হব না, তারা বাসায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করে, বেশি খারাপ হলে তারা হাসপাতালে যাচ্ছে। তো সেটি একটা ব্যাপার, হয়তো বা কিছুটা আস্থাহীনতাও আছে কারোর মধ্যে, যে আমি তো বাসার থেকে সেপারেটেড হয়ে যাব, আমার খাবার দাবার কাউকে না কাউকে নিয়ে আসতে হবে, ওষুধপত্র, বিকজ আমাদের দেশ তো আর ওই রকম না যে একটা হাসপাতালে রোগী ভর্তির সবকিছুই আমরা দিতে পারি। অর্থাৎ চিকিৎসক যখন তাকে রাউন্ড দিচ্ছে বা সেবা দিচ্ছে, নার্স যখন সেবা দিচ্ছে, তার পাশাপাশি তার ফুড, তার মেডিসিন একেবারেই শতভাগ যে আমরা নিশ্চিত করতে পারি সেটা নয়। সেই কারণেও কেউ মনে করে আমার বাসায় তো লোক নেই, আমাকে আবার হাসপাতালে, সেই কোভিড হাসপাতালে আসতে হবে। এইগুলো ফ্যাক্টরও কাজ করেছে। সব মিলে আমার মনে হয় যে হাসপাতালে রোগী কম যাচ্ছে এবং সেই কারণে শয্যা খালি আছে। তারপরেও আমি একটা কথা অন্য একটা চ্যানেলে একবার বলেছিলাম, এগুলো তো আমাদের স্পেকুলেশন, আই থিঙ্ক উইচ ইজ মোর অর লেস কারেক্ট, বাট এট দ্য সেম টাইম যে এটার ব্যাপারেও কিন্তু একটা করা যায়, গবেষণা করা যায়। গবেষণাটা খুব খুব বিশাল কোনো ব্যাপার না যে কেন হাসপাতালে সব রোগী ভর্তি হচ্ছে না বা কেন হাসপাতালে শয্যা সংখ্যা খালি, এটার ব্যাপারে যদি কোনো গবেষণা করা যায়, আমার মনে হয় আমরা যে কথা বা আমি যে কথাটা বললাম তার বাইরে আরো কিছু কথা হয়তো। স্যার শয্যার সংখ্যা কম এবং আমরা অনেকেই আইটি নিউজের পক্ষ থেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এবং তারা যে কথা বলছেন যে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, এবং আমরা সারা বাংলাদেশের মানুষদের নানা পর্যায়ে ইন্টারভিউ করার চেষ্টা করেছি, বিশেষ করে আমাদের সকালের আয়োজনগুলোতে। সেখানে সাধারণ মানুষ পরিষ্কার ভাষায় বলছেন যে করোনা নাই, করোনা চলে গেছে, একেবারে এরকম একটি বিষয়। এবং মফস্বল থেকে আগে কিছুটা রোগী ঢাকায় আসতো, এখন সেটিও কিন্তু আসছেন না। মানে তাহলে কি তারা ধরেই নিয়েছেন যে হাসপাতালগুলোতে চিকিৎসা থাকবে না, বা আবার মাস্ক পরার পর কথা আমরা যেগুলো বলছি এবং সেই জায়গাটি তো একই, অধিকাংশ মানুষ যে গরম লাগে তাই মাস্ক খুলে রেখেছে, কিন্তু মানে সামাজিক দূরত্বের কথা বলছি, কিন্তু প্রত্যেক দিন কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে, আমরা তার কাছে যেতে চাই। যে কথা বলছিলাম যে এটি নিউজ নানাভাবে সেই কার্যক্রমটি শুরু করে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে প্রত্যেকে কিন্তু নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী, যেমন আদা স্যার আছেন স্কাউটের সঙ্গে, স্যারও এই ধরনের
কর্মসূচি করার চেষ্টা করেছিলেন। তো এই যে সামাজিকভাবে দায়বদ্ধতার অংশ হিসেবে সবাইকে অংশগ্রহণ করা, সেটি আসলে এই মুহূর্তে কতটা জরুরি আমরা শুনবো। কিন্তু একেবারে ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে একজন পুলিশের কর্মকর্তা, অর্থাৎ মেট্রোপলিটন গাজীপুরের তিনি কমিশনার, তিনি মাস্ক ফর অল একটি কর্মসূচি পালন করে থাকেন এই কোভিড আসার সঙ্গে সঙ্গে, সেটি তিনি করতেন। আমরা সেই ভিডিও চিত্রগুলো দেখাবো এবং তার কথা শুনবো ছোট্ট একটি বিরতির পর। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, দেখছেন এটি নিউজ। মাস্ক আছে, মাস্ক নেই, আমাদের আজকে শিরোনাম। আমরা অনুষ্ঠান শুরু, আমরা যেমনটা বিরতিতে যাওয়ার আগে বলে রেখেছিলাম যে আমরা মোহাম্মদ আনোয়ার হোসেন তার কাছ থেকে শুনবো। তিনি একটি কর্মসূচি পরিচালনা করেন মাস্ক ফর অল, যে মাস্ক পরা বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ প্রধানমন্ত্রী, এবং সেখানে কেউ মাস্ক পরলেন না কিংবা সামাজিক দূরত্ব সেটি মানলেন না। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি করা হবে? ভ্রাম্যমাণ আদালত কি করবে? মানে ভ্রাম্যমাণ আদালতের আইনটি আসলে কি? সব কিছু মিলে মানে কতটা মানে সেটি প্রায়োগিক বিষয়টি চূড়ান্ত হবে, কি জানাবেন? ধন্যবাদ দাদা, প্রণব দা। শুরুতেই আমি আগস্ট মাস শোকের মাস, এই শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্য যারা 15ই আগস্টে নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এখন আমরা এমন একটা মহামারীর মধ্যে দিয়ে অতিক্রম করছি যে সময়টাতে আসলে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকেই তার নিজস্ব ভূমিকাটা পালন করা উচিত। তো আপনি যে কথাটা বলেছেন যে ভ্রাম্যমাণ আদালতের সরাসরি আদালতে যাওয়ার আগেই কিন্তু আবুল কালাম আজাদ স্যার বলতেছিলেন যে বিষয়টা, সেটার উপর আমাদের একটু গুরুত্বটা বেশি দেওয়া উচিত। যে প্রত্যেকের ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা, আদালত দিয়ে শাস্তি দিয়ে সেটা আপনি কতটুকু এনশিওর করতে পারবেন। তার আগে প্রয়োজন যে আমি আমার স্বাস্থ্য, আমার নিরাপত্তা আমাকে করতে হবে, এই জিনিসটা আমরা গত মার্চ মাস থেকে কিন্তু চলে করে আসছি। তো মাঝখানে একবার বেড়েছে, একবার কমেছে, এখন এসে যে পর্যায়ে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে মনে হয় সবকিছু চলে গেছে, করোনা চলে গেছে। এর একটা কারণ হচ্ছে যে তখন লকডাউন ছিল, সবকিছু বন্ধ ছিল, গণপরিবহন বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, যদিও শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ আছে, তখন দোকানপাট বন্ধ ছিল। এই সমস্ত কারণে মানুষের মধ্যে একটা ভীতি ছিল। কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা যখন গণপরিবহন ধীরে ধীরে চালু হয়েছে, দোকানপাটের চালু হওয়ার সময়টা আরো বৃদ্ধি পেয়েছে, মানুষ অফিস স্বাভাবিকভাবে চলাচল কাজকর্ম করা হচ্ছে, শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করছে, এই পর্যায়ে এসে সবার মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যেন এখন বুঝি আমরা একটা স্বাভাবিক অবস্থায় চলে এসেছি। যে কারণে এখন মাস্কের ব্যবহারের ক্ষেত্রেও আমরা কিছুটা শিথিলতা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে। তো মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ সময়ে এই সিদ্ধান্তটি দিয়েছেন। এখন আমাদের উচিত প্রশাসনের আমরা যারা আছি মাঠ পর্যায়ে কাজ করছি তারা সহ জনপ্রতিনিধি এবং সকল স্তরের সকলকে একসঙ্গে এসে এই মাস্ক ফর অল বা সবাইকে মাস্ক ব্যবহার করার উপর গুরুত্বটা আরোপ করা। এরপরে প্রতীকীভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। যারা পড়বে না তাদেরকে হয়তো আদালত তার নিজস্ব নিয়ম অনুযায়ী ফাইন করবে। সেই ফাইনের বিষয়টা আবার ব্যাপকভাবে প্রচার করতে হবে যাতে অন্যরা দেখেই শিক্ষা পায় যে মাস্ক না পরলে এই শাস্তি হয়। ফাইনের পরিমাণ কতটা হবে সেটা হয়তো আদালত যারা পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেটগণ ওনারা দেখে সেটা ঠিক করে দিবেন। আমরা একটু আজাদ স্যারের কাছে যেতে চাই, কারণ আজাদ স্যারের কাছ থেকে অনেক কিছু যে স্যার এই যে ক্লাইমেট চেঞ্জের নানান প্রতীক বিষয় কিন্তু আমাদের কিন্তু হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে সাগরের পানি বেশি থাকার কারণে আমাদের বন্যার পানি, বৃষ্টির পানি দ্রুত সরে যাচ্ছে না, যে কারণে একটা জলবদ্ধতা দেশ জুড়ে এরকম একটি হলো। এটিও কিন্তু জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব। আবার আজকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত হয়েছে, আপনি নিজেও সেটি খেয়াল হয়তো করেছেন, যে ভাদ্র মাসে যদি বন্যা থাকে এবং সেটির সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই সম্ভাবনা প্রকট হয়। অর্থাৎ এই নানান ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে কিন্তু এই করোনার সময়টি পার করতে হয়েছে, এবং সব কিছু মিলে আমরা যদি দিনের শেষে 4 মাসের একটা হিসাব টানি তাহলে দেখবো যে আমাদের নীতি নির্ধারণী অনেক সুবিধার কারণে, অর্থাৎ নীতি সুবিধার কারণে কিন্তু অনেক বিপদ আপদ থেকে আমরা কিন্তু বেঁচেও গেছি। এই কথা আমরা বলতে পারবো কিনা স্যার? আজাদ স্যার।
মিউটেড আছেন। আমরা খেয়াল করি সবসময় যে রেজাল্ট কি হলো, এন্ড রেজাল্টটা তো করোনার জন্য বাংলাদেশে এখন পর্যন্ত সোফার গুড। একজন মানুষের মৃত্যু কাম্য না, কিন্তু আমরা ধরেন মৃত্যুর সংখ্যা 3300-এর কাছাকাছি। প্রতিদিন আক্রান্তের সংখ্যা, এটি নিয়ে নানা কথা আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব একটু আগে বলেছেন, কিন্তু মৃত্যুর সংখ্যার বিবেচনায় আমাদের সিচুয়েশন কিন্তু ভালো। এখন বাংলাদেশ, আমি বলি এমনটা যে ছোট দেশ ইন টার্মস অফ জিওগ্রাফি, কিন্তু আমরা তো অনেক লোক, আমাদের চ্যালেঞ্জ প্রতিদিনই চ্যালেঞ্জ। যেমন ধরেন যে এই গত কয়েক মাস আগে হঠাৎ দেখা গেল কি যে যেহেতু লোকজন যাতায়াত কমে গেছে, হাওর এলাকায় ধান কাটা যাচ্ছে না। তো মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানালেন তার পলিটিক্যাল লিডারদেরকে, কর্মীদেরকে, যে তোমরা ধান কাটার কাজে সহযোগিতা করো। আমাদের প্রশাসন থেকেও পুলিশ, ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি তারাও সহায়তা করেছেন, যাতে করে যে সমস্ত এলাকাতে লোকজন ধান কাটতে যাওয়ার কথা তারা গেছে। মানে দেখেন আপনি, ইস্যুটা কিন্তু খুব বড় ইস্যু না, ধান কাটার লোক নাই, কিন্তু সমাধানও হয়ে গেল কত মানে দ্রুত। এবং আমি দেখেছি অনেক জায়গায় আমাদের প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ, ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি সকলে মিলে বিভিন্ন পেশার যে লোকগুলো তারা বেকার বসেছিল তাদেরকে আহ্বান জানিয়েছে, তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছে ধান কাটার কাজে। এবং একই সাথে গভর্নমেন্ট আবার যেটা আমরা বলি, প্রত্যেক চ্যালেঞ্জ অপরচুনিটি নিয়ে আসে। এই চ্যালেঞ্জের কারণে কি হলো, আমরা ধান কাটার কাজটা মেকানাইজেশনেও চলে গেলাম, অনেকখানি অনেক দূরে গিয়ে গেছে। এরকম প্রত্যেকটাই যদি আপনি ধরেন, তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত মোকাবেলা করে যাচ্ছি। এই যে করোনার কথা, করোনা তো পৃথিবীর কোনো দেশই করোনা প্র্যাকটিস করে আসেন, কিন্তু আমি যেটা বললাম, সে রেজাল্ট দেখে বুঝবেন যে আমাদের সফলতা কতখানি। এখনই খুব মানে ক্রেডিট নেওয়ার হয়তো সময় আসে নাই, কিন্তু সোফার বাংলাদেশ করোনা মোকাবেলার জন্য সর্বান্তকরণ চেষ্টা করেছে। আমাদের ডাক্তার সাহেবরা আন্তরিকভাবে কাজকর্ম করেছে। কত পুলিশ যে আপনার আক্রান্ত হয়েছে আমরা জানি, এইটি কেন, তারা আন্তরিকভাবে কাজকর্ম করতে গেছে, প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি প্রত্যেকেই। আপনি যদি এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করার যে মনোবৃত্তি বাংলাদেশের মানুষের মধ্যে, এইটিকে কিন্তু প্রশংসা করতে হবে। এবং যার ফলে আমি মনে করি এই করোনার সময়ও যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটিস গুলো আসছে, এই যে বন্যা, 2বার বন্যা হয়ে গেল, কোন কোন জায়গায় 3বারও হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রেডিক্ট করছেন যে ভাদ্র মাসে যদি হয়, পূর্ণ প্রস্তুতি সরকার কিন্তু নিয়ে রেখেছে, নিয়ে রাখছে, এবং প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করার চেষ্টা করছে। এটাই হচ্ছে বাংলাদেশের যে রেজিলিয়েন্ট কান্ট্রি। আমরা ক্লাইমেট ভালনারেবল দেশ বটে, কিন্তু প্রতিনিয়ত আমরা মোকাবেলা করার কৌশলটা আমরা কিন্তু খুব ভালো শিখে ফেলেছি। বাহ স্যার, এইটাও তো তাহলে আমার একটা অনেক বড় অভিজ্ঞতা, তাই না? যে কৌশল আমরা শিখছি এবং সেই কৌশল এই পরিবর্তিত বিশ্বের নানান দেশের সঙ্গে আমরা এই শেয়ার করতে পারছি, তাই না? এটিও তো এক ধরনের সক্ষমতা, এটা কি বলবো স্যার? অবশ্যই। আপনি দেখেন 70-এর ঘূর্ণিঝড়ে কত লোক মারা গেল, মানে 3 থেকে 5 লক্ষ লোক হিসেব যেটা বলে। আর এই আমফান অথবা আপনি বিগত বছরগুলোর যে ক্লাইমেট ডিজাস্টার গুলো খেয়াল করে দেখেন, সবসময় বলি একটি মৃত্যু কাম্য না, কিন্তু কত এফিশিয়েন্টলি এটা হ্যান্ডেল করা গেছে। এখন যেমন ধরেন যে মিডিয়াতে বলতে হয় অমুক সেন্টারে খাবার পায় নাই, অমুক সেন্টারে এটা পায় নাই, কিন্তু বাই এন্ড লার্জ আপনি দেখেন যে আমরা কত এফিশিয়েন্টলি মোকাবেলা করতে পারি। যে এই লোকজনকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া, সাইক্লোন শেল্টারে আইন শৃঙ্খলা রক্ষা, সেখানে বিদ্যুতের বন্দোবস্ত করা, সেখানে খাবার সরবরাহ করা, শুকনো খাবার দেওয়া, কি না, মানে এরকম প্রতিটি একটা করে যদি হিসাব করেন, হ্যাঁ, আমাদের এই করোনার কারণে একটা সুবিধা হয়েছে, আমরা এই মাঝখানের গ্যাপে আলোচনাও করছিলাম যে পরিবেশের বায়ু নির্মল হয়েছে, শব্দ দূষণ কমে গেছে, পজিটিভ জিনিস অনেকগুলোই আছে, কিন্তু পাশাপাশি আমরা অনেক কিছু শিখেছিও। এইটি ডিজিটাল বাংলাদেশের কথাও যদি বলেন, আমরা নতুন রূপে প্র্যাকটিস করেছি, কত এফিশিয়েন্টলি ডিজিটাল বাংলাদেশের ডিভাইস ব্যবহার করে আমরা করোনার সময় স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এরকম মানে আপনি যদি ডাইমেনশন দেখেন যে করোনা আমাদেরকে নতুন জিনিস শিখিয়েছে, নতুন জীবন শিখিয়েছে, নতুন প্র্যাকটিস করার সুযোগ তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে পজিটিভ দিক। খারাপ দিক তো অবভিয়াসলি আছে, যে করোনা আসলো ক্লাইমেট চেঞ্জের কারণেই। এখন করোনা কোথায় গিয়ে ঠেকবে অনলি গড নোস।
আহ, কিন্তু মোকাবেলার দিক থেকে আমি মনে করি বাংলাদেশ রেজিলিয়েন্ট হিসেবে খুব ভালো করছে। হুম। স্যার, আসবো আপনার কাছে, এবং আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাবের সারোয়ার আলম, তিনি আমাদের সাথে আছেন বলতে তিনি বলেই রাখতে চাই, তিনি আম, তার পেশাগত দায়িত্বের মধ্যে সারা দিন আজকে এই অভিযান পরিচালনা করছেন, এবং অভিযান পরিচালনা করে তিনি ফিরছেন এমন একটা সময়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সারোয়ার ভাই, আপনি বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন আমাদেরকে, এবং আমরা যে কথাটি বারবার বলার চেষ্টা করছি যে মানে শাস্তির বিষয়টি যে সেটি হবে, মানে যেটি কথা আমরা বারবার বলছি যে ভ্রাম্যমাণ আদালত, সেখানে জরিমানার বিষয়টি যদি আমরা এখন নিশ্চিত করতে পারি, যে জরিমানার বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি, এবং সারোয়ার ভাই নিশ্চয়ই আপনি শুনছেন, এবং জরিমানার বিষয়টি যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু জনগণের কাছে একটা ব্যাপার থাকে যে একটা মাস্কের দাম যদি এত হয়, তাহলে জরিমানা যদি তার চেয়ে 3 গুণ 4 গুণ 10 গুণ হয়, তাহলে কিন্তু মাস্কটা পড়তে আগ্রহী হবে, এমন একটি বিষয়। আবার একেবারে আইন করে বাধ্যতামূলক, সেটি নিয়েও কিন্তু অনেক কথা আছে। সব কিছু মিলে সারোয়ার ভাই আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই। সারোয়ার ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি স্যার ভাই, যে কথা বলছি যে আপনি যদি একটু ভিডিওটি অন করে আমাদের এই প্রশ্নটি, যে জরিমানা তাহলে কিভাবে নির্ধারণ হবে বা কি পরিমাণ জরিমানা হবে, এটি কিন্তু সবাই একটু জানতে চায়। যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে, কেউ মাস্ক পরলো না, তখন কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একটু বলতে চাই, আমাদের আবুল কালাম আজাদ স্যার যে কথাটি বলেছেন অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন, যে আসলে এই নেগেটিভের মধ্যে অনেকগুলো কিন্তু পজিটিভ বিষয় আছে। এবং আরেকটি বিষয় যেটি হলো সেটি হলো যে মাস্কের ক্ষেত্রে যে বিষয়টি আসছে, আমরা প্রথমে যদি মনে করি সেটি হলো আসলে জনগণের সচেতনতা কিন্তু একটি বড় বিষয়। আমি মনে করি এক্ষেত্রে আমাদের জনগণ বেশ সচেতন হয়েছে, এবং একই সাথে আইন প্রয়োগের বিষয়টি আছে। আমি মনে করি যে শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু যে কোনো বিষয় সমাধান করা যায় না। সেক্ষেত্রে জনগণের অংশগ্রহণ বা সচেতনতা একটা বড় বিষয়। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জনগণ আগের যে কোনো সময়ের তুলনায় এই করোনা কালে কিন্তু তারা অনেক বেশি সচেতন হয়েছে। তারপরেও কিছু লোক আসলে আইন না মানার বা বিধি না মানার বা নিয়ম মানার প্রবণতা কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আইন প্রয়োগ করতে হয়। এবং আপনি জেনে খুশি হবেন সেটা হলো যে এই করোনা শুরু থেকেই আমাদের প্রশাসন, মাঠ প্রশাসন, আমাদের জেলা ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ বা অন্যান্য সংস্থাগুলি যেভাবে সমন্বিতভাবে কাজ করেছে, এই হোম কোয়ারেন্টাইন এনশিওর করা, দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণ এবং অন্যান্য বিষয় আইসোলেশন নিয়ন্ত্রণ, এবং ডেঙ্গুর আপনার করোনার আক্রান্ত রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার চিকিৎসক থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। এবং একই সাথে তারা কিন্তু আইন প্রয়োগও করেছেন, মানুষকে আবার সচেতন করার চেষ্টা করেছেন। আমি মনে করি অবশ্যই আমাদের লোকজন আইন মানবেন, এটি আমরা আশা করি। তারপরে যদি কেউ আইন না মানেন বা না মানার প্রবণতা দেখান, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের শৈথল্য প্রদর্শন করা হবে না, কারণ এই ক্ষেত্রে যিনি আইন মানবেন না তিনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন, একই সাথে অন্যদের কিন্তু ক্ষতির কারণ হবেন। সুতরাং অন্য কোনো সারোয়ার ভাই, ব্যক্তিও ক্ষতির আইনটি কারণ হবেন। আসলে যে জায়গাটিতে যে আমি মাস্ক পরলাম না, তাহলে রাস্তায় আপনি আমাকে পেলেন, জি। আপনি আমাকে কি শাস্তি দিবেন, কি জরিমানা করবেন সারোয়ার ভাই? না, এখানে এখানে কিন্তু আমাদের জন্য দুটো আইন কিন্তু আছে। একটি হচ্ছে আমাদের সংক্রামক নিয়ন্ত্রণ আইন যেটি আছে 2018 সালে, সেটি যেমন রয়েছে, আমাদের দণ্ডবিধিও রয়েছে। হুম। সুতরাং সেই আইন অনুযায়ী কিন্তু যদি আপনার এমন কোনো কর্মকাণ্ড যেটা হচ্ছে আপনার এই সংক্রমণ রোগের প্রাদুর্ভাবকে আরো বাড়িয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে এটি আপনার 1 বছর পর্যন্ত কারাদণ্ডেরও কিন্তু প্রভিশন রয়েছে। বাহ। জরিমানার হ্যাঁ। পাশাপাশি সেটি কিন্তু আছে। এবং এখানে এখানে কিন্তু এবং বিভিন্ন পরিমাণের কিন্তু আপনার কিন্তু ফাইনও কিন্তু বলা আছে। হ্যাঁ, সুতরাং আইন শক্তভাবে প্রয়োগ করার কিন্তু সুযোগ আছে। তবে আমরা মানে চাই তার আমাদের মানে 1 লোকজন বছর বিষয়টি কারাদণ্ড আর জানবেন, জরিমানার মানবেন এবং টাকা, মানে কেমন টাকা, মানে আজকে একটি মাস্ক কেনার সঙ্গে এটা কত গুণ বেশি, এই এটা আমি একটু তুলনা করতে না, চাই। না, এটা তুলনা করার কোনো বিষয় না। হুম। বিষয়টা হচ্ছে অপরাধের সাথে সংশ্লিষ্ট। হুম। যেহেতু একজন ব্যক্তির, মনে করুন একজন করোনা আক্রান্ত একজন ব্যক্তি হুম। বা সাসপেক্টেড একজন ব্যক্তি, তিনি যদি না পড়েন তাহলে তিনি তো অনেক রোগের সংক্রমণের কারণ হতে পারেন। হুম। সুতরাং তাকে যে শুধু শাস্তি দিলেই বিষয়টি সমাধান হয় তা না। আমরা যে জিনিসটা চাই সেটি হলো যে আমাদের লোকজন নিস্তেজ সচেতন হবেন,
এবং এই মাস্কটি ক্রয় করবেন। হুম, ভিন্ন ভিন্ন ক্যাটাগরি মাস্ক রয়েছে, যার যেটা সামর্থ্য আছে সেটা তারা ক্রয় করবেন। হুম, আমরা এই জিনিসটাকে এনশিওর করার চেষ্টা করছি, বিশেষ করে সাপ্লাই চেইন যাতে সঠিক থাকে এবং উৎপাদন ব্যবস্থা যাতে ভালো থাকে, যাতে করে সবাই যেন মাস্ক পান বিভিন্ন হুম, ক্যাটাগরি, হুম, সেইটিও কিন্তু সরকার এনশিওর করছে এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট বা কাজ করছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। হুম, ফলে কিন্তু আপনি দেখবেন এই যে আপনার এই যে কোটি কোটি মানুষ কিন্তু প্রত্যেকের হাতেই প্রত্যেকের মুখেই আপনি দেখবেন আপনার বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানের মাস্ক কিন্তু রয়েছে। এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল এতগুলি লোককে এই মাস্ক সরবরাহ করা বা এতগুলি লোকের মাস্ককে মার্কেটে অ্যাভেলেবল পাওয়া। সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলো যে স্যার যেটি বলেছেন রেজিলেন্সের কথা, যে আসলে যে কোনো পরিস্থিতিতে আমরা যে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে সমস্যা বা ক্রাইসিস গুলা বা চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে পারছি, হুম, এটি কিন্তু আমাদের বিশ্ব দরবারে কিন্তু আমাদের নতুন একটি যোগ্যতার পরিচয় করে দিয়েছে বলে আমি মনে করি। হুম। সারোয়ার ভাই, আমি আবারও আসবো আপনার কাছে, আপনি ফিরতে থাকুন ঢাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আব্দুল মোমেন, তিনি পুলিশ সুপার মুন্সিগঞ্জ, তাকে আমি একটু যুক্ত করেছি এই কারণে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে এই বিষয়গুলো তারা তদারকি করেন তাদের পক্ষ থেকে। তারা যেমন মাস্ক ফর অল গাজীপুরের যে কর্মসূচিটি হচ্ছে সেটিও মুন্সিগঞ্জে আমরা নানা পর্যায়ে দেখেছি, এবং মুন্সিগঞ্জে তার আরও একটি কর্মসূচি রয়েছে যেটি মানুষকে তিনি উদ্বুদ্ধ করছেন, মাস্ক দিচ্ছেন। মমিন ভাই, একটা বিষয়ে আমরা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার ভাইয়ের কাছ থেকে জানলাম যে তিনি বলছেন যে সংক্রমণ আইনটি যেটি আছে, অর্থাৎ আমি যদি আরেকজনকে সংক্রমণ করি, মোবাইল কোড যদি আমাকে ধরে শনাক্ত করে বা প্রমাণিত হয়, তাহলে কিন্তু 1 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডও কিন্তু আছে। অর্থাৎ আইন নিয়ে তেমন কোনো একটি মানে সমস্যা নেই। সমস্যাটি হচ্ছে মানে আজকের দিনের পুলিশ কিন্তু অনেক মানবিক পুলিশ, তারা কিন্তু মানুষকে বুঝিয়ে শুনিয়ে করোনা আসার পর থেকেই কিন্তু এই কাজটি করছে। মাঠ পর্যায়ে কেমন সাড়া পাচ্ছেন মমিন ভাই? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে করোনা এখন বেশ ভয়াবহ আকারই ধারণ করেছে। আমাদের মুন্সিগঞ্জেও প্রায় 3,000-এর কাছাকাছি আক্রান্ত হয়েছে এবং পুলিশের সদস্য 153 জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। সুতরাং এগুলো কাজ করতে গিয়েই কিন্তু আমাদের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। আসলে যে বিষয়টা সকলেই আলোচনা করেছেন, আমরা যেমন গত ঈদকে কেন্দ্র করেও কিন্তু আমাদের শিমুলিয়া ঘাটে লঞ্চ, তারপর আপনার বাস সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সমন্বিত ভাবেই আমরা মোবাইল কোড করে কিছু জরিমানাও আদায় করেছি। পাশাপাশি আমাদের যে সচেতনতামূলক প্রোগ্রাম, এটা মাইকিং করা, বিভিন্ন ভাবে মানুষকে অ্যাওয়ার করা, এই বিষয়গুলো আমরা করেছি। আমি যেটা মনে করি যে আসলে একই সাথে আইনের বাস্তবায়ন যেমন করতে হবে, পাশাপাশি সামাজিক সচেতনতা যে বিষয়গুলো সেগুলোও করতে হবে। এবং আমি মনে করি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা সেবামূলক সংগঠন আছে, তারাও যাতে বেশি বেশি করে মানুষের ভিতরে মাস্ক বিতরণ করেন, সেটা কিন্তু একটা মানুষের জন্য উপকার বয়ে আসবে। এবং যারা সেবা প্রদান করে থাকে বিভিন্ন, যেমন মার্কেটে যদি আমরা কোনো জিনিস ক্রয় করতে যাই অথবা কোনো ব্যাংকে যাই, যে কোনো জায়গায় যারা সেবা প্রদান করবেন, তারাও যদি এই বিষয়গুলো নিশ্চিত করেন যে মাস্ক ব্যতীত আমরা কোনো ধরনের সেবা প্রদান করব না। অর্থাৎ আমার সামনে যদি অন্য কেউ মাস্ক ব্যতীত থাকে, তাহলে আমরাও যেন এই বিষয়টা এনশিওর করি যে আপনি আগে মাস্কটা পরিধান করুন, তারপরে আপনি এই সেবাটা পাবেন। এবং অনেক সময় কিন্তু আমাদের অফিসেও দেখি মাস্ক ব্যতীত লোকজন চলে আসে, অনেক সময় কথা বলতে বলতে মাস্কটা খুলে ফেলে। অর্থাৎ জনগণের সচেতনতাটা খুবই জরুরি এই ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি যে মিডিয়াও আরো বেশি রোল প্লে করতে পারে। সেখানে মানুষকে আরো সচেতনমূলক যদি বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করা, তাহলে মানুষ আরো বেশি সচেতন হবে। পাশাপাশি আমাদের আইনের বাস্তবায়ন করতে হবে। জি, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে শহীদুল্লাহ স্যার আছেন, তার কাছেও একটু যেতে চাই আবুল কালাম আজাদ স্যারের কাছে। শহীদুল্লাহ স্যার, একটা বিষয় যে এই বিষয়টি যখন প্রথম আপনারাই অ্যাড্রেস করেছিলেন যে তাইওয়ানের একটা অভিজ্ঞতা, কানাডার একটা অভিজ্ঞতা, সেখানে বাধ্যতামূলক একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং কম মূল্যে মাস্ক তৈরি করা। আমরা বাজারে যত দামেরই মাস্ক, আজকাল তো যেমন ব্যবসার সক্ষমতা তৈরি হয়েছে, যারা বিশিষ্ট ব্র্যান্ড অর্থাৎ মাস্কের ব্র্যান্ড এবং মাস্কের মধ্যে লগো লাগানো, মানে এই ব্যাপারগুলো কিন্তু চলে এসেছে। কিন্তু সবচেয়ে বেশি অতি সাধারণ মানুষের জন্য, এবং এটি নিউজ এইগুলো নিয়ে বারবার অনুষ্ঠান প্রচার করেছে যে সাধারণত গেঞ্জির কাপড়, গামছার কাপড়, এগুলো কিন্তু অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে। মানে সব কিছু মিলিয়ে কেমন মাস্ক, আবারও এটি নিউজের দর্শকদের জন্য যদি আবারও একটু আপনি জানিয়ে দেন শহীদুল্লাহ স্যার, মানে সাধারণত গ্রামের মানুষদের জন্য যারা এই মুহূর্তে গ্রামগঞ্জে দেখছে। শহীদুল্লাহ স্যার। রাইট, আসলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মাস্কটা আমরা কেন পরি।
অনেকে ধারণা করেছিল মাস্কটা পরার একটাই মাত্র কারণ যে এমন একটা মাস্ক পরবো যে আমার মধ্যে কোনো, আমি যদি কোনো সংক্রমিত রোগীর কাছে যাই, তার ভাইরাসটা ওই মাস্কের ফুটো দিয়ে আমার মধ্যে ঢুকবে না। আমি একদম বেসিক কথা বলছি, মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা ছিল। অথবা আমি এখন রোগাক্রান্ত, মানে আমি সংক্রমিত, এবং আমি যখন কথা বলবো বা হাঁচি কাশি দিব, ওই মাস্কের ফুটো দিয়ে যেন ভাইরাসটা না বেরোয়। এটা কিন্তু প্রথমে এইটাই সবার ধারণা ছিল, কিন্তু আসলে মাস্কের আরেকটা বড় কার্যকারিতা আছে। সেটা হলো আমি যখন মাস্কটা পরি কি হয়, আমাদের নাক আর মুখটা ঢাকি না, আমরা চোখটা রাখতে পারি না, চোখের জন্য লাগে গগলস। এই নাক আর মুখটা হলো তিনটে যে জায়গা দিয়ে ভাইরাসটা ঢুকে, একটি হলো চোখ, একটি হলো নাক, একটা মুখ। ওই নাক আর মুখকে যদি ঢাকা থাকে আমার মাস্ক দিয়ে, তাহলে আমি কোনো কারণে আমি একটা জায়গায় হাত দিলাম, আমার হাতে ভাইরাসটা আছে, করোনা ভাইরাসটা, আমি তখন ওই যখন আমরা খেয়াল করি না, প্রায় আমাদের হাতটা তো নাকে চলে যায়, মুখে চলে যায়, তো সেইটা ওই মাস্ক থাকলে যে ওই নাকে এবং মুখে ভাইরাসটা গেল না। সো ওইখানেও একটা কার্যকারিতাটা, বড় কার্যকারিতা। আর তাছাড়া যেটা হলো যে মানে ভাইরাসটা যাতে না ঢুকতে পারে, সেই জন্যে যারা একেবারে সরাসরি ফ্রন্ট লাইনার কোভিড রোগীদের কাছে যাবে, তাদের জন্য যেমন N95 মাস্ক অথবা ইকুইভ্যালেন্ট মাস্ক বলি, কিন্তু ফর আদার্স, আমি ঘরের থেকে বেরোচ্ছি, কোনো একটা দোকানে যাচ্ছি, ফর আম জনতার জন্য আসলে N95 মাস্কের প্রয়োজন না, এটা প্রথমে বুঝতে হবে। সেখানে যে মাস্কটা যেটা করা হয়, সার্জিক্যাল মাস্ক ইজ এনাফ। আবার আপনার কাপড়ের মাস্ক, গেঞ্জির মাস্ক বলা হয়েছে, তার একটা প্রমাণ হলো পৃথিবীর একটা খুব সফল দেশ, আমি কি ভুল করছি, ইউক্রেন মনে হয়, অথবা নরওয়ে, যারা প্রত্যেকে ঘরে ঘরে কাপড় দিয়ে 3 লেয়ারের মাস্ক পরে, শতভাগ লোক মাস্ক পরার কারণে তাদের একদম অন্যতম সফল কান্ট্রি উইদিন দ্য ইউরোপিয়ান জোন, যখন খুব নাম করা মানে এপিসেন্টার হিসেবে অসংখ্য রোগী মানে আমরা দেখছিলাম ইউরোপের কান্ট্রিতে, সেও কিন্তু ইউরোপের একটা কান্ট্রি, দে ওয়্যার ভেরি ভেরি সাকসেসফুল অ্যাবাউট দ্য মাস্ক। সেই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নর্মালি আমাদের কাপড়ের মাস্ক বলেন, গেঞ্জির মাস্ক বলেন, লেয়ারটা একটু বেশি করে দিয়ে দেখা যায় যে সেটাও কিন্তু যথেষ্ট কাজ করবে বলে আমাদের মানে মানে এটা প্রমাণিত, এবং WHO কিন্তু সেটাই বলেছে। অনলি N95 বা ইকুইভ্যালেন্টের জন্য আমরা যেন ওই রকম একটা মিথের মধ্যে বা একটা ভ্রান্ত ধারণার মধ্যে না ঘুরি। দ্যাট ইজ রিকোয়ার্ড ফর একদম ফ্রন্টলাইনার্স হু আর ট্রিটিং দি কোভিড পেশেন্টস। তো এটা আমাদের মনে রাখতে হবে। জি, এইটি একটি দিক। এবং তাহলে যে একেবারে ব্র্যান্ড হতে হবে, অমুক হতে হবে, তমুক হতে হবে, মানে এই বিষয়টি থেকে কিন্তু আমরা অনেক দূর বের হতে পেরেছি, এটি একটি দিক। অন্যদিকে আবুল কালাম আজাদ স্যার, বিশেষ করে আমরা পানের থেকে চুনটি খসলে যে ধরনের ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের স্ট্যাটাস দেখি, এবং এই যে মানে আমার দেশকে এগিয়ে নিতে হবে, এটি একটি প্রথম কথা। সেই ধারাবাহিকতায় মানুষকে সহযোগিতা করতে হবে। আমরা আমাদের যার যার অবস্থান থেকে, যার যার ফেসবুকে আমরা যদি এই কথাটি বলি যে এইভাবে মাস্কটি তৈরি করা যায়, এবং স্কুল কলেজ যেহেতু বন্ধ রয়েছে, তাদেরকে নানাভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্বুদ্ধকরণ একটা কর্মসূচি, সেটা তো হতেই পারে। আজকে তো মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার মধ্যে তথ্য মন্ত্রণালয় এবং প্রচারণা, সেটির প্রতি কিন্তু আলাদা জোর দেওয়া হচ্ছে। আমরা কি সনাতনী চিন্তাতেই থাকবো, নাকি এই নতুন নতুন ধ্যান ধারণা, যেমনটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এক একটা সুযোগ নিয়ে আসছে, সেই সুযোগটা হাতে লাগাবো, কাজে লাগাবো, সেটি আপনার কাছ থেকে শুনতে চাই। আমি শুধু প্রশ্নটা করে রাখলাম। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, দিচ্ছি ছোট্ট বিরতি। এটিএন নিউজের সঙ্গে থাকুন। মাস্ক আছে, ব্যবহার নেই, আমাদের আজকে শিরোনাম। আবারও আবেদন জানাচ্ছি, আমরা আবুল কালাম আজাদ স্যারের কাছে যাব। স্যার, বিরতির আগে শুধু প্রশ্নটা রেখেছিলাম যে ফেসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে কিন্তু এই প্রচারণাগুলো চালাতে পারি। স্যার, কি জানাবেন? আমাদের এই দায়িত্বটা প্রত্যেকের দায়িত্ব মনে করতে হবে। আবার কোন সময় এমনটা হয় প্রত্যেকের দায়িত্ব কারো দায়িত্ব না, সেটা না, এটা সবার দায়িত্ব বলুন, প্রত্যেকের দায়িত্ব। যেমন ধরেন যে যদি প্রত্যেকে এই প্র্যাকটিসটা করি, আমি দোকানদার, আমার কাছে কেউ যদি জিনিস কিনতে আসে, তাহলে আমি তার কাছে জিনিস বিক্রি করব না। এটা মিডিয়াতে এরকম বিজ্ঞপ্তিও আছে অনেক। এরকম প্রত্যেকটা প্রফেশন
যদি আমরা বলি যে আমি জিনিস বিক্রি করবো না আপনাকে, আমি আপনাকে রিক্সায় নেবো না, আপনি আপনাকে বাসে নেবো না, আমি আপনার সঙ্গে কথা বলবো না, আমি আপনার পাশে হাঁটবো না, মানে এরকম প্রত্যেককে কিন্তু এই কাজটি করতে হবে। না হলে শুধু মানে পুলিশ ম্যাজিস্ট্রেট থাকবে, কিন্তু আপনি কতজনকে, প্রত্যেককে যদি আইন মানানোর জন্য মোবাইল কোর্টকে সাজা দিতে হয়, তাহলে পরে সার্ভার অথবা আমাদের কমিশনার অথবা এসপি মুন্সিগঞ্জ শেষ করতে পারবে না। এই ক্ষেত্রে শুধু আমি পরামর্শ বলবো আমাদের পুলিশ ম্যাজিস্ট্রেট আইনটা মেনে করা। যখন মোবাইল কোর্ট চালু হয়েছিল প্রথম দিকে আইনের বাইরে কিছু কাজকর্ম, যে সাজাটি আইনে অ্যালাউড না, এরকম সাজা কোন কোন জায়গায় দেওয়ার কারণে তখন কিন্তু ফেসবুকে অনেক কথাবার্তা লেখা হয়েছে আর সমালোচনার সম্মুখীন হয়েছে। সেই জন্য আমি পুলিশ ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবো আইনের মধ্যে থেকে মোবাইল কোর্টটা পরিচালনা করতে হবে, যতটা সম্ভব একটু কঠোর হতে হবে, যতটা সম্ভব। একদম ওই যে ম্যাজিস্ট্রেট সাহেব সারোয়ার বললো 1 বছর জেল দেওয়া যায়, এত টাকা জরিমানা করা যায়, সব ক্ষেত্রে যে এটা করতে হবে তা না, যতটা সম্ভব একটু কঠোর হওয়ার চেষ্টা করতে হবে যাতে মানুষ মানে, কিন্তু এইটি নিয়ে যেন কোনো রিপারকেশন হয় সেটাও খেয়াল করতে হবে। মূল কাজটা মোটিভেশনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা, এই জিনিসটি যদি থাকে আমি মনে করি মোটিভেশনের পাশাপাশি মোবাইল কোর্ট শক্ত থাকবো। এই কথা যদি মানুষ বোঝে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন, এটা আমি মনে করি মানুষের কাছে আরো যদি বেশি করে প্রচার করা যায় তাহলে মানুষ আরো বেশি সচেতন হবে। এখানে শুধু ফেসবুক না, মানে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমি যখন আমার বন্ধুকে ফোন করব, কথা কেউ আমাকে ফোন করবে, কথা বলবে, জিজ্ঞেস করবো আমি যে তুমি কি বাইরে যাওয়ার সময় মাস্কটা পরো। যেমন আমি তার শরীরের খোঁজ খবর নেই, করোনার কি হয়েছে না হয়েছে এই খোঁজ খবর নেই, সঙ্গে এটাও খোঁজ খবর নেওয়া উচিত আমার যে তুমি প্রতিনিয়ত মাস্ক পরে বাইরে যাও কিনা। তাহলে আমি মনে করি যে সচেতনতার পর্যায়ক্রমে সৃষ্টি হবে। এবং গোড়াতে যেটা বলেছিলাম, এটা প্রত্যেককে প্র্যাকটিসটা করতে হবে, প্রত্যেককে সচেতন হইবে, নাহলে কাজটা হবে না। আমি একটু সাপ্লিমেন্টারি করব। জি অবশ্যই অবশ্যই স্যার। স্যার আমার মনে হয় যে আজাদ স্যার এটা অনেক সুন্দর করে বলেছে যে আসলে একটা টাইম এসছে যে যেহেতু একটু ঢিলে ঢালা ভাব এসে গেছে কারোর মধ্যে, একটু আমাদের মনে হয় আইনি ব্যবস্থার মধ্যে নেওয়া দরকার। তবে সেটা অবশ্যই যেটা খুব অতিরিক্ত আবার যদি বাড়াবাড়ি হয় তাহলে এটা আমাদের যারা এটাকে সাপোর্ট করে তারাও দেখা যাবে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কথা বলছে, তো ওইটাও খেয়াল রাখতে হবে। মানে হ্যান্ড ইন হ্যান্ড চলতে হবে যে আমার এই ধরনের শাস্তির বিধান রাখবো, কিন্তু সেই শাস্তিটা যেন কাইন্ড অফ পরে এটা হয়, মানে এটাকে যেটা মোটিভেশন কাজে লাগে। ও আচ্ছা, তাহলে আমি মনে হয় করবো না, দেখা যাচ্ছে এটা করা যায়। কিন্তু মানে যেহেতু মানুষ খুব সেন্সিটিভ, তো মানে অ্যাপ্রোচটা যেন খুব সেন্সিটিভ হতে হয় আর কি। এবং এর সাথে সাথে প্রণব, যেটি এসপি মুন্সিগঞ্জ যেটা বললেন, মানে এটা যদি মনে করেন যে একটা লোক ব্যাংকে আসলো, তাহলে পরে ব্যাংকের ট্রানজেকশন করলো, আমি তাকে একটা মাস্ক দিয়ে দিলাম। দোকানদার, প্রত্যেকেরই কিন্তু সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে। দোকানদারকে যদি মোটিভেট করা যায়, তোমার এখানে যে জিনিস কিনবে 200 টাকার উপর একটা জিনিস কিনলে তুমি তাকে একটা মাস্ক দিও। মানে এরকম প্রত্যেকটা প্রফেশনে ওসি সাহেব যদি এই বন্দোবস্ত করে, নিজেরাই চাঁদা তুলবে, নিজেরাই নিজেদের পকেট থেকে টাকা দিয়ে, যে যে যাহার করতে আসবে তাকে আমি একটা মাস্ক দিয়ে দিব। মানে এরকম প্রত্যেকে যদি আমরা চেষ্টা করি যে একটা মোটিভেশন দেওয়া, আর মাস্ক অনেক সময় হাতে থাকলে অনেকেও ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ হবে, এই লাইনেও কিন্তু চেষ্টাটা রাখতে হবে আমাদের। এটাও কিন্তু দারুণ একটি বুদ্ধি স্যার। আমরা শিশুদের মোটিভেশন নিয়ে একটু কথা বলতে চাই, বা আমাদের নানা পর্যায়ে দেখি যে কিছুদিন আগে আমি প্রায়শই এই কথাটি যে আমরা সবাই গুজব বিশ্বাস করতে একেবারে বসে থাকি, একদম টেলিভিশনের সামনে, ফেসবুক খুলে চোখের সামনে। আমাদের কেউ কেউ বললেন, একজন প্রতিবেশীকে বলছেন যে জানেন আজকে শুনতে পেলাম কালকে থেকে নাকি বাজারে লবণ থাকবে না। প্রতিবেশী মহা আনন্দে গিয়ে 10 কেজি 15 কেজি লবণ কিনে এনে লবণ শেষ করে দিলেন। যত দ্রুত এই গুজবটি ছড়ালো, কারণ এসব নিয়ে যেহেতু কিছুটা গবেষণা করতে হয় বা একটু খোঁজখবর রাখতে হয়, দেখলাম যে উইথিন 6 or 8 আওয়ার্সের মধ্যে অলমোস্ট বাংলাদেশে এই গুজবটি ছড়িয়ে গেল। এবং পরবর্তীতে যখন প্রমাণিত হলো এটি গুজব, যথেষ্ট লবণের মজুদ আছে, সবাই কপাল চাপড়ালেন। কিন্তু করোনার ক্ষেত্রে এসে গিয়ে আমরা যতই ভালো কথা বলছি, যতই আজকে কেন বলতে হবে যে প্রচারণা কম হচ্ছে, দেশে এতগুলো স্যাটেলাইট চ্যানেল, এতগুলো নিউজ পেপার এবং পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম, তাদের অনলাইন ভার্সনে কই
এই প্রচারগুলোর সংখ্যা এত কম কেন, সেটির উত্তর আমি কার কাছ থেকে জানবো বা শুনবো? সারোর ভাই, আপনার কাছ থেকেই বলি, এই যে দ্রুত বাজে জিনিসটির গুজব ছড়িয়ে যায় কিন্তু ভালো বিষয়গুলো আমরা কখনো প্রচারণায় পারিনি, মানে এটিও কি আইন করে সম্ভব নাকি মানসিকতার পরিবর্তন ঘটিয়ে? সারোর ভাই, তারপর একই প্রশ্ন আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনবো। সারোর ভাই। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত বিষয় যে কি হচ্ছে সেটি হলো যে বিবেক বুদ্ধি জাগ্রত করা এবং সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আইন তো অবশ্যই প্রয়োগ করতে হবে, সেটি অবশ্যই, কিন্তু আইন প্রয়োগের চেয়ে বড় যেটি দরকার সেটি হলো মানুষ হিসাবে আমাদের আসলে যে বিবেক আসলে আমাদের দায়িত্ব পালন, এটি হলো বড় বিষয়, এবং একই সাথে সামাজিক সচেতনতা। কারণ আইন প্রয়োগ করে যে সবসময় সফলতা পাওয়া যায় তা কিন্তু না। হ্যাঁ, তো আইন প্রয়োগ করতে হবে, যাতে এটাকে আপনার হচ্ছে এক্সাম্পল হিসাবে করার জন্য, প্রেস করার জন্য। তো আমি মনে করি যে এর এর পাশাপাশি আইনও প্রয়োগ করতে হবে। আইন যে প্রয়োগ হচ্ছে বিভিন্ন সময়ে, অনেকগুলো আইন আমাদের আছে, যদিও এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। তারপর যেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে মানুষ গুজব খুব পছন্দ করে। যেমন এই যে এটা বললেন লবণের কথা, আমার মনে আছে সেদিন আমি অফিসে বসা, লোকজন আমাকে ফোন করছে, স্যার বাজারে লবণ নেই। এবং এইটা কয়েক ঘন্টার মধ্যে শুনছি এই লবণ আপনার 200 টাকা 300 টাকা কেজি হয়ে গিয়েছে, এবং যে যেমন পারছে হুড়াহুড়ি করে কেউ 10 কেজি, আমার এক পরিচিত একজন 20 কেজি লবণ কিনেছে। আমি তাকে প্রস্তাব করেছিলাম আপনি 20 কেজি লবণ কতদিনে খাবেন? এই 1 বছরে তো আপনি 20 কেজি লবণ খেতে পারবেন না, এতদিনে তো এই লবণ গলে তো ময়েশ্চারে অ্যাবজর্ব করে নষ্ট হয়ে যাবে। তো তার আসলে কোনো উত্তর ছিল না। এখন এই যে হুজুগ এবং গুজবে কিছু লোকজন দৌড়ায়, তো তখন আসলে অন্যরাও আসলে তাকে না থেকে তারাও দৌড়ায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে এই যে প্রায় সময় দেখি বিভিন্ন গুজব ছড়ায়। তো গুজব ছড়ানো যে আইনত একটি মারাত্মক অপরাধ। বিশেষ করে আমাদের বেশ কিছু আইন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে বা স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু, এবং কিছু কিছু গুজব রাষ্ট্রের জন্য খুব মারাত্মক হুমকি বয়ে নিয়ে আসে। আপনারা দেখলাম বিভিন্ন সময়ে আপনার যে সমস্ত লোকাল কমিউনিটিতে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে, মারামারি হয়েছে, অন্য কিছু সংগঠিত হয়েছে, মেইন কারণ কিন্তু গুজব। আমি এই জন্য প্রথম বলতে চাই যে আমাদের যারা ফেসবুক ব্যবহার করি, ব্যবহারকারীদের প্রত্যেক সচেতন হওয়া উচিত যে গুজব বা কোনো জিনিস না শুনে, না বুঝে, কনফার্ম না হয়ে, নিশ্চিত না হয়ে কোনো কারণে এটা ছড়াবেন না। এবং আমরা জানেন যে র্যাব থেকে কিন্তু আমরা একটা গুজব যাতে না ছড়ায় সেই জন্য কিন্তু একটা ভিডিও ক্লিপসও কিন্তু আমরা কিন্তু টিভিসি বানানো হয়েছিল, সেটা এখনো আছে। আপনারা মাঝে মধ্যে প্রচার করেন লোকজন সচেতন হওয়ার জন্য। যেমন একটি আমরা দেখিয়েছিলাম সেখানে যে পুকুরে মারা গেছে মাছ, একজন শুনছে মারা গেছে, পাওয়া গেছে লাশ। তো এইরকম অনেকগুলো বিষয়, এবং সেটা অনেক বেশি করেছিল, মানুষকে প্রভাবিত করেছে। আবার পাশাপাশি আইন প্রয়োগ তো রয়েছেই। আমি মনে করি মানুষের প্রত্যেকের দায়িত্ববোধ সচেতন হওয়া উচিত, এবং অন্যকে সচেতন করাও প্রয়োজন আছে। জি, সারোর ভাই, আসবো আপনার কাছে। আমি শহীদুল্লাহ স্যারের কাছেও যেতে চাই। স্যার, আপনি বলছিলেন যে কি কঠোরভাবে ইউক্রেন থেকে শুরু করে তাইওয়ান এবং সবাই কিন্তু একদম কঠোর একটা অবস্থানে যাচ্ছে। অর্থাৎ কঠোর মানে একেবারে লাঠি দিয়ে পিটানো সেটি কিন্তু না, মানে হচ্ছে যে নৈতিকতার পয়েন্ট অফ ভিউ থেকে এটি একটি দিক। আর আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি যে একটু গুজব রটিয়ে একটু গালাগাল দিলাম, মানুষ একটু বাহাবা করলো, তারপর বের করে কতটি লাইক পেলাম, শেয়ার হলো, কমেন্টস পেলাম, বা কি আনন্দ, তারপর ভুলে গেলাম এবং পরের দিন আবার মহা আনন্দে অন্য কাজে মেতে উঠলাম। অর্থাৎ ইস্যু যায় ইস্যু আসে, আমরাও ওই যে টকশো করি, হ্যাঁ, নানাভাবে। অর্থাৎ আমরা যেহেতু এটি নিউজ মাস্ক নিয়ে একেবারে ডে ওয়ান থেকেই লেগে আছি, অর্থাৎ বাধ্যতা করার একটা বিষয়। এরকম অনেক জায়গায় আমরা দেখি যে একটি ইস্যু আসে, তারপর আবার চলে যায়, আবার আরেকটি আসে, কোনোটাই স্থায়িত্ব হয় না। আপনার কি মনে হয় না যে এই জায়গাগুলো তো একটু অ্যাড্রেস করার দরকার আছে মানুষের বোঝার জন্য অন্তত? শহীদুল্লাহ স্যার। ভেরি গুড। আমি একটু ওই আজাদ স্যার একটা কথা তুলেছিল, যেটা আমরা রেজিলিয়েন্স অফ দি পিপল অফ বাংলাদেশ, ওখান থেকে আমি পরে এই পয়েন্টে আসবো। এইটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। অনেকে অবাক হয়ে যায় যে পৃথিবীর যে কটা দেশে ঝড় ঝাপটা বন্যা ন্যাচারাল যে ক্যালামিটি বা দুর্যোগ, তার মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু আমরা কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছি। তো আমার একটা বিশাল শ্রদ্ধাবোধ আছে এই দেশের মানুষের উপরে বা জনগণের উপরে, যে ঘুরে দাঁড়াবার যে শক্তি, এটাকে এক পাশে রেখে আবার আরেকটা পাশে এটা প্যারাডক্স, দুঃখ লাগে যে এই দেশে কিছু লোক আছে যেমন গুজব রটায়, আর আমরাও কেন জানি খুব দ্রুত গুজবটা বিশ্বাস করি, যেটা আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আবার বা অন্যান্য দেশে নাই। তারা ভেরিফাই করে, ক্রস করে, মানে কান কথা ওই দেশে খুব কম, আর কান কথা বললে যে বলে তাকে আরো বেশি প্রথমে চিন্তা করে যে এই লোকটা কেমন, যে আমাকে কান। সো একটা জিনিস হলো যে গুজবটা
সমাজের ক্ষতি করছে, তো গুজব রটনাকারীর মনের মধ্যে যেন একটা বিবেক জাগ্রত হয় যে আমি এই কাজটা করলে এটাকে ফান না, এটার মাধ্যমে অসংখ্য লোক মানে ভুল বুঝবে এবং প্রভাবিত হবে, ক্ষতি হবে। আমি যারা এই ধরনের গুজব রটায় তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, বিনীত আহ্বান, যে আপনারা এই কাজটা করেন না, কারণ আপনারও তো একটা বিবেক আছে। আর প্রত্যেকটা মানুষকে বলবো, ইনক্লুডিং মি, আমাকে বলবো যে আমি যখন কোনো একটা খবর পাবো এটা একটু যাচাই বাছাই করে নেওয়া দরকার। আমার চট করে বিশ্বাস করা দরকার না যে বাজারে লবণ নাই। হাউকাম একটা দেশে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে লবণ থাকবে না, এটা কি একটা আমার কমন সেন্স? সো আমি দুটো বলছি, যারা গুজব রটনা করছে তাদের সংখ্যা বেশি না, কিন্তু যারা গুজব রটনায় প্রভাবিত হয়ে আমি অ্যাকশনে যাচ্ছি, সেটা তো আমি। আমরা যেন যে কোনো সময় প্রত্যেকটা গুজব হোক, আমাকে কেউ একটা অন্য কথা বলে, এই যে মাস্ক নিয়ে একটা কথা বলো, আমার একটু ক্রস চেক করে নেওয়া উচিত। আমাদের সবসময় এই অভ্যাসটা যদি আমরা তৈরি করি যে আমি এভিডেন্স বেসড বা আমি একটু খবর নিব, তাহলে কিন্তু সমাজে অনেক মানে আমরা যে জটিল পরিস্থিতির সম্মুখীন হয় সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। যেরকম ওই যে একটা বললেন যে শাস্তি নিয়ে, আইন প্রয়োগকারী সংস্থার শাস্তি নিয়ে এমন ভাবে নেগেটিভ ভাবে হলো, সবাই ঝাঁপিয়ে পড়লো যে না এইভাবে জুলুম হচ্ছে। আসলে ব্যাপারটা জুলুম না তো। ওই জন্য আমি বললাম যে ইটস এ কাইন্ড অফ ব্যালেন্স। যারা আইন প্রয়োগকারী সংস্থা যখন কাজটা প্রয়োগ করবেন সেইটা একটু সেন্সিটিভ এতে করবেন, আর আমরা যেন ঝাঁপিয়ে না পড়ি, কারণ সে তো ভালোর জন্যই করছে। আপনাকে আমাকে মুক্ত রাখার জন্য, মানে সংক্রমণ মুক্ত রাখার জন্যই তো এই কাজটা হচ্ছে। এখানে আমার খারাপ নেগেটিভ সমালোচনা করাটা উচিত। স্যার আমি আবারও আসবো আমাদের সঙ্গে আজকে যারা আমরা কথা বলছি, মানে আমি একটু আজাদ স্যারের কাছ থেকে এটা শুনবো, মানে আমি শুধু প্রশ্নটা রেখে যাব, মানে এটা আমার জন্য অনেক কঠিন প্রশ্ন কিন্তু স্যারের জন্য নিশ্চয়ই অনেক সহজ। সেটি হচ্ছে যে আমরা আজকে যারাই কথা বলছি, আজাদ স্যার থেকে শুরু করে শহীদুল্লাহ স্যার, সারোয়ার ভাইয়ের কথা জানি যে নিজে কোভিডে আক্রান্ত হয়েছেন, হয়ে আমার মনে আছে আমি সেদিন নিউজ পড়ছিলাম, এবং তিনি আমে ভেজাল দেয় সেগুলো নিয়ে পুরনো ঢাকায় অভিযান পরিচালনা করছিলেন, ফিরে এলে তার কিছুদিন পর তিনি কোভিডে আক্রান্ত হলেন। আনোয়ার ভাইয়ের কথা বলছি, তিনি মাস্ক ফর অল একটা কর্মসূচি তো পালনই করেন প্রত্যেকদিন। মুন্সিগঞ্জের এসপি, কেন আমি তাকে আজকে এই অনুষ্ঠানে তিনি কথা বলছেন সেটিরও যথেষ্ট কারণ আছে গ্রাম পর্যায়ে। মুন্সিগঞ্জের এসপি গতকালকে একটি কথা বলছিলেন যে আমরা যেখানে আছি, একেবারে আজাদ স্যারের কাছ থেকে শুরু করে আমাদেরকে একটি সুযোগ রয়েছে মানুষকে সচেতনের কথা, সবার কিন্তু এই সুযোগটি থাকে না। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গাটি দিয়েছেন যে অন্তত আমাদের কথা দুটি মানুষ শুনে। এই সুযোগটি আমরা কেন কাজে লাগাবো না, এটি কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। স্যার আমি একদম ছোট বিরতি নিব, একদম 2 মিনিটের একটা বিরতি, আপনি একটু ভাবতে থাকুন, আপনি ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। নিচ্ছি বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। মাস্ক আছে মাস্ক নেই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ ধাপে চলে এসেছি। আবুল কালাম আজাদ স্যারের কাছে যাব। স্যার বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে অর্থাৎ এই উপলব্ধিটি যদি আমাদের সবার মধ্যে থাকে, দায়িত্বশীলতা যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি নাগরিক যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি বা কোনো না কোনো এ ধরনের প্রচার মাধ্যম ব্যবহার জানি, শিখি, করি, তারা কিন্তু এটি অনেক বড়। কারণ আমরা সবাই কিন্তু থাকবো না, মানে এই পৃথিবী থাকবে না, কিন্তু এই দেশটি থাকবে। এটিকে নিরাপদ রাখা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। কি বলবেন স্যার? ধন্যবাদ। খুব মানে ডিফিকাল্ট প্রশ্ন, বাট আমি মনে করি খুব সহজ করে যদি জিনিসটা ভাবি, এক সময় আমরা স্কাউটদের নিয়ে একটা কাজ করতাম, সেটা হচ্ছে একটা গ্রামে যে লোক ওআরএস বানাতে পারবে তার নামটা একটা কার্ডের মধ্যে লিখে একটা গাছে ঝুলিয়ে দেবো, একটা বড় গাছ চিহ্নিত করতাম আমরা, নাম দিয়েছিলাম এটা ওআরএস গাছ। তাহলে গ্রামের লোক যে ওআরএস বানাতে শিখবে তার নামটা ওই গাছে ঝুলাই দেওয়া হবে, তাহলে পরে সবাই খুব আনন্দ। এরকম ক্রিয়েটিভ বুদ্ধি বের করতে হবে এই মাস্ক পরার বিষয়টা। আমি মনে করি যদি এমনটা হতে পারে, মিডিয়া প্রচার করতে শুরু করে যে প্রত্যেককে প্রশ্ন করা যে আজকে করোনা সংক্রমণ রোধে আপনি কি করেছেন, আপনি নিজেকে জবাব দেন, জবাবদিহি করেন। আমি মনে করি যে এরকম ভাবে বিবেক জাগ্রত করার একটা সুযোগ যদি তৈরি করা যায়। লাস্ট একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে করোনা সংক্রমণ, মাস্ক এর পাশাপাশি টেস্টের সময় অনেকে মনে করে যে লম্বা লাইনে দাঁড়াতে হয়, আমি টেস্ট করতে যাব না। এটি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি জানি একে তারা অনলাইনে রেজিস্ট্রেশন নেয়, যারা টাইম স্লট ভাগ করে দেয় যে আপনি 9টায় আসবেন, আপনি 9:30 আসবেন, আপনি 10টায় আসবেন, আপনি 11টায় আসবেন। তাতে কোনো সময় লাইন কিন্তু লম্বা হওয়ার কথা না।
একসময় হয়তো 3-4 জন লোক থাকবে, তারা টেস্টটা দিয়ে চলে যাবে। এই প্র্যাকটিসটা যদি সবগুলো টেস্ট যেখানে হয় এটা যদি করানো যায়, মানুষের বিশ্বাসটা জন্মাবে যে আমি একটা ভিড়ের মধ্যে যাব না, আমাকে বেশি লোকের ভিড়ে থেকে করোনায় সংক্রমণ হওয়ার সুযোগ কমে যাবে। তাহলে মনে করি যে এই দিকে একটা ভালো জিনিস আসবে। শেষ কথা আমার এটা, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার কাছে হারবে না বাংলাদেশ। এবং আমরা প্রত্যেকে স্যার দুইজন স্যার আপনি বুঝি ভালো করে সামনে জানেন, স্যার আপনি ভালো করে জানেন যে এটিএন নিউজের মাস্ক বিতরণ কর্মসূচি বা এটিএন নিউজ যে মাস্কগুলো দিচ্ছে সেটির মধ্যে কিন্তু এটিএন নিউজ একটি কথা লিখে মাননীয় প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে যে হার মানবে না বাংলাদেশ, তাই না? তো সেটা তো বিশ্বাস আছে বলেই আমরা আবার একটু আনোয়ার ভাইয়ের কাছে যাবো। আনোয়ার ভাই, যে কথা বলছিলাম মাস্ক পর এক অল কর্মসূচি চালানো বা আমরা যেখানে আছি সেই অবস্থানে আমরা নাও থাকতে পারতাম, এই উপলব্ধি থেকে আমরা কিন্তু অনেক বেশি প্রচারণার কাজটি এগিয়ে নিতে পারি। কি যুক্ত করবেন আনোয়ার ভাই? জি, আমরা পারি। আমরা যেহেতু আমরা দায়িত্বে আছি সেই জন্য আমাদের দায়িত্বটা পালন করতে হবে এবং এটা পালন করা উচিত। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমরা গত ঈদের সময় যেমন কোরবানির হাটগুলোতে যেন এই স্বাস্থ্যবিধি মানা হয় সেই জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি। গাজীপুরের আমাদের মেট্রোপলিটন এলাকায় 1 লক্ষ মাস্ক আমরা কোরবানির হাটগুলোতে বিতরণ করেছি। আমি ব্যক্তিগতভাবে রাস্তায় যাই, রাস্তায় গিয়ে যাদের মাস্ক ব্যবহার করে না, যাদের মাস্ক সঙ্গে নেই, তাদের 10 জন 20 জনকে একত্রিত করি, তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনারা কেন মাস্ক ব্যবহার করছেন না বা কোথায়। কেউ পকেট থেকে বের করে, কেউ বলে যে ভুলে গেছি। তখন আমি যে কাজটা করি, আমি বলি যে আপনার গায়ে যে জামাটা আছে সেই জামাটা গায়ে দেওয়ার চেয়েও আজকে মাস্ক ব্যবহার করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। জামাটা গায়ে না থাকলে আপনি অসুস্থ হবেন না, আক্রান্ত হবেন না, কিন্তু মাস্ক না থাকলে আপনি সেই আক্রান্ত হতে পারেন। তো আমরা মনে করি যে আগামী আরো কতদিন আমাদেরকে এইভাবে চলতে হবে এখনই বলা যাচ্ছে না। তবে যতদিন পর্যন্ত না আমরা একটা নিরাপদ জায়গায় যাব, ততদিন পর্যন্ত আমাদের সকলকে, আমরা যে যে দায়িত্বে আছি, প্রশাসনে আছি, জনপ্রতিনিধি আছে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, শিক্ষক, সকলে, সাংবাদিক, সকলে মিলে আমাদের এই প্রচারণায় নামা উচিত। এবং আমি নিজে বাঁচবো এবং অন্যদেরকে বাঁচতে সহযোগিতা করব। আপনি যে গুজবের কথা বলছিলেন, গুজবের সূত্র ধরে আমরা আসতে পারি। এই গুজবের ক্ষেত্রেও দেখা যায় পরিকল্পিতভাবে কিছু লোক একটা খারাপ জিনিসকে এইভাবে ছড়িয়ে দেয়। তো অনেকেই আছে যারা এটা বিশ্বাস করে না, আবার কিছু লোক আছে যারা এটা এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে বা ধান্দার মধ্যে পড়ে সেটা বিশ্বাস করে, যে কারণে সে লবণ বেশি কিনতে যায়। তো এই ক্ষেত্রেও দেখতেছি আমরা কি বাস্তবে যে জিনিসটা দেখতেছি যে এক শ্রেণীর লোকের মধ্যে কিন্তু সচেতনতা আছে, তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন, তারা মাস্ক ব্যবহার করছেন, সামাজিক দূরত্ব মেনে চলছেন। কিন্তু যে শ্রেণীটার মধ্যে সচেতনতা আসছে না, তাদেরকে টার্গেট করে কিন্তু আমাদের কাজটা এখন করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আবারও বলেছেন, আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিয়েছেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটা বাস্তবায়ন করার জন্য আবারও একযোগে আমাদের সবাইকে মাঠে নামতে হবে এবং সবাইকে এই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক ব্যবহার করে, সেই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে। জি, আমরা আসলে নানাভাবে যে সমস্ত তথ্য উপাত্ত পাই সেটি নিয়ে একটা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা জানি যে একটি সস্তা, কুরুচিপূর্ণ, ফালতু একটা টিকটক ভিডিও যদি দেই, আমরা দেখি যে 1 ঘন্টা পর একটু খোঁজ খবর নেয়ার চেষ্টা করি যে এটি কি পরিমাণ লাইক হলো, শেয়ার হলো। আমরা দেখি যে এটা 1 লাখ, কখনো 1,20,000 এরকম হয়ে যায়, যেটার মধ্যে কোনো কিছু শিক্ষণীয় থাকে না। আমার সঙ্গে অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ স্যার প্রায়শই বলেন যে যা কিছু করি সেটার একটা অর্থবহ আলোচনা হতে হবে বা অর্থবহ কর্মকাণ্ড হতে হবে, তাহলেই কিন্তু অনেক বেশি, অনেক সুন্দর করে সব কিছু সমাধান করা যায়। স্যার, আমি ব্যক্তিগতভাবে যখন আপনার সঙ্গে কথা বলি আমার কিন্তু দারুণ ভালো লাগে এই কথাগুলো, যে কারণেই আমি অনেক সময় আপনাকে অনুরোধ করি যে স্যার আপনি আমাদের অনুষ্ঠানে থাকবেন, আপনার কাছ থেকে এই শুনবো যে অর্থবহভাবে সমস্যার সমাধান করা। কিন্তু তার আগে আমি একটু আমাদের সঙ্গে আব্দুল মোমেন, মুন্সিগঞ্জের এসপি, ওর কাছ থেকে শুনে আসতে চাই যে একেবারে মাঠ পর্যায়ে যে কথাগুলো আপনি গতকালকে আমাকে বলছিলেন যে আমরা সবাই আজকে এই চেয়ারটিতে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমরা যেন মনে করি যে আজকের দিনটা যতটুকু আছি ততটুকুই আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করব। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি অনেক বড় একটি কথা, অনেক শিক্ষণীয় একটি কথা। মোমিন, কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে বেসিক্যালি আমি এটা বিশ্বাস করি এবং মন থেকে বিশ্বাস করি যে আসলে মানে আমাদের দেশে 16 কোটি মানুষ আছে এবং এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ আছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যিনি যেখানে আছেন, যেমন আপনি নিজেও একজন সংবাদকর্মী হিসেবে যে সঞ্চালনা করতেছেন,
অর্থাৎ এই যে আমরা প্রত্যেকের জায়গায়, আমি আজকে এখানে মুন্সিগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব পালন করছি, কালকে হয়তো আমি এখানে থাকবো না। সুতরাং আমরা যখনই যে দায়িত্বে থাকি, এই যে আজাদ স্যার সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে কিন্তু ছিলেন, আমরা সকলেই জানি। অর্থাৎ যখন আমরা যেই দায়িত্বে থাকি, আমরা যদি সেই দায়িত্বটাকে একটা মানে অর্পিত দায়িত্ব, একটা পবিত্র দায়িত্ব হিসেবে যদি এটা জনগণের কল্যাণে ব্যয় করি, তাহলে আমি মনে করি যে আসলে মানুষ হিসেবে সার্থকতা, সেই মানসিকতা আমাদের প্রত্যেকের ভেতরেই থাকা উচিত, যে সময় খুব অল্প, এই অল্প সময়ের ভেতরে আমরা যতটুকু পারি যাতে সাধারণ মানুষের কল্যাণে সেটা ব্যয় করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ কথা বলবেন শহীদুল্লাহ স্যার। তার আগে আমি 30 সেকেন্ড সময় সারোয়ার ভাইকে দিতে চাই। সারোয়ার ভাই 30 সেকেন্ডে কি যুক্ত করবেন? না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবকিছু আগে হচ্ছে আমি একজন মানুষ, আমি এই দেশের একজন নাগরিক। আমার কোনো দায়িত্ব থাক বা না থাক, এই দুটো দায়িত্ব আছে, যে মানুষ হিসাবে অন্যকে সচেতন করা, অন্যকে বাঁচতে দেওয়া, অন্যকে যাতে আমার দ্বারা কষ্টের কোনো কারণ না হয়, একই সাথে অন্যের উপকার করতে না পারলে অপকারের কারণ না হয়, একই সাথে নাগরিক হিসেবে একটি দায়িত্ব। আর তৃতীয়ত হচ্ছে আমরা অনেকে দায়িত্বশীল, মানে চেয়ারের কারণে হোক বা অন্য যোগ্যতার কারণে হোক, সেটি যেন আমরা সঠিকভাবে পালন করি। আমি মনে করি এইটুকু করলে আমরা যদি প্রত্যেক দায়িত্ব পালন করি, তাহলে আইন প্রয়োগ করার প্রয়োজন হবে না, আইন আমরা এমনিই মানবো এবং আমরা সবাই ভালো থাকবো। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব আমাদের আজকের আয়োজন। শেষ করবেন শহীদুল্লাহ স্যার। স্যার, শেষ কথা কি হবে? প্রণব, আজকের এই যে খোলামেলা কথা হলো, এটাকেই আমি এনজয় করি, এবং আসলেও তাই। অনেক মিডিয়া যখন আমাকে যোগাযোগ করে কথা বলতে, আমি আগে জিজ্ঞেস করি, মানে আমি যেতে চাই তখনই যদি অর্থবহ আলোচনা হয় তাহলে যাই, না হলে আমি মনে করি যে জাস্ট বলার জন্য বললাম, আমার কিছু বন্ধু বান্ধব দেখলো, আই ডোন্ট লাইক ইট, এবং অনেক সময় আমি ডিক্লাইনও করি। তবে আমার শ্রদ্ধা আছে সব গণমাধ্যম। এখন এই যে কেন অর্থবহ, আজকে যারা আমাদের আলোচনা করা হলো, আজাদ সাহেব থেকে শুরু করে মুন্সিগঞ্জ এবং আমাদের গাজীপুরের যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ওনারা আলোচনা করলেন, সারোয়ার সাহেব আলোচনা করলেন, এখানে কিন্তু অনেকগুলো অর্থবহ জিনিস এসছে। একটি হলো যে জাতি আমরা রেজিলিয়েন্স, সেই জাতি আবার মাঝে মাঝে ওই রকম গুজবের খপ্পরে পড়ে যায়, আবার ঢিলে ঢালা ভাব আনছে। এই যে প্যারাডক্স, এইটা আজকে আলোচনা আসার পরে ওনারা প্রত্যেকে কিন্তু বলেছেন ইনোভেটিভ একটা আইডিয়া। যে বললো যে ওআরএস যে বানাতে পারে তাকে গাছে দেওয়া হলো। এরকম আমাদের গাজীপুরের যিনি কমিশনার সাহেব, তিনি বললেন যে আমি এইটা করি, লেট আস ডু দ্যাট। আমরা কান্ট্রির মধ্যে আবার স্পেসিফিক অঞ্চল ভিত্তিক, যদি আমার মনে হয় যে আমার এই পার্টিকুলার ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আজকে করোনায় আমি লোকদেরকে সম্পৃক্ত করতে পারছি। আমি আবার বলি, যতক্ষণ জনগণ সম্পৃক্ত না হবে ততদিন পর্যন্ত আমি যাই চেষ্টা করব হবে না। জনগণকে সম্পৃক্ত করতে যে ইনোভেটিভ আইডিয়া আমরা যেগুলো প্রয়োগ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা ভালো হবে। আর লাস্ট অ্যাপিল, যারা গুজব রটান তাদেরকে বলবো, আপনারা বিবেক বর্জিত গরিত এই কাজটি করবেন না। আর আমরা যখন শুনবো, আমরা একটু চেক করে নেব যে কথাটা ঠিক কিনা। আর যদি পজিটিভ কোনো খবর হয়, যেমন মাস্ক পরলে আমরা ভালো থাকবো, এটা আপনি গুজবের 10 গুণ বাড়িয়ে নিয়ে যদি আমি প্র্যাকটিস করি, এটা ভালো কাজ। এই কাজটা যেন আমরা করি। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে জি, নিজে মাস্ক পরুন, অন্যকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করুন। দারুণ স্যার। স্যার, আমি একেবারে কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের প্রত্যেকের প্রতি, আবারও শুভেচ্ছা জানাতে চাই, এবং এই অনুষ্ঠানটি রাত 1:10 পুনঃপ্রচারিত হয়। আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।